রাত 10টা। ইথারের তরঙ্গে ভেসে যাওয়া শব্দাবলী মহাকালের গহ্বরে কি হারিয়ে যায় কখনো? হয়তোবা। কিন্তু আমাদের এই বেতার প্রতিষ্ঠানগুলো সুদীর্ঘ 40 বছর ধরে যে কোটি কোটি শব্দাবলীর মাধ্যমে আপনাদের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে তা হারিয়ে যাবার নয়। এসবই স্মৃতি, কালের প্রবাহে যা বিলীন হবার নয়। স্মৃতি তাই আজকের এই উৎসবে নতুন করে পুরনো দিনের কথা বলছে। ঢাকা বেতারের 40 বছর পূর্তির দ্বিতীয় দিনে সেই টুকরো কিছু স্মৃতি নিয়ে আমি ইসলাম আহমদ অনুষ্ঠান ঘোষণা করছি। অনেক সূর্যোদয় আর সূর্যাস্তের অথবা অনেক অনেক ইতিহাসের প্রবাহমানতাকে যারা 3 যুগেরও বেশি কাল ধরে আপনাদের কাছে উপস্থাপন করেছেন, কি ঘোষণার বাণীতে, যন্ত্রসঙ্গীতে অথবা নাটকের সংলাপ উচ্চারণে, তাদেরই কয়েকজনের স্মৃতিচারণ নিয়ে আমাদের আজকের এই নিবেদন। গোড়াতেই আপনাদের সাথে কথা বলবেন সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে অনুষ্ঠানমালার সাথে হাজির হতেন স্টুডিওর মাইক্রোফোনের সামনে যারা। জনাব নুরুল কাদের খান। আমি প্রথম রেডিওতে আসি ইংরেজি 1954 সালে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রেডিওতে আমি প্রথমে আসি অনুষ্ঠান ঘোষক হিসেবে, অ্যানাউন্সার হিসেবে। তো 54 থেকে আমি 1960 সাল পর্যন্ত রেডিওর সঙ্গে জড়িত ছিলাম অ্যাজ এ ক্যাজুয়াল আর্টিস্ট। তো আমি অনুষ্ঠান ঘোষক থেকে আরম্ভ করে পরবর্তীকালে বাংলা এবং ইংরেজি নাটক করেছি এবং ইংরেজি খবর পড়তাম। তো যখন প্রথম রেডিও অফিসে আমি আসি 1954 সালে, সেটা তখন রেডিও অফিসটা তখন নাজিমউদ্দিন রোডে অবস্থিত ছিল এবং যাদের কথা আমার এখন মনে পড়েন তার মধ্যে ছিলেন শফিউল্লাহ সাহেব, পরজামান সাহেব অর্থাৎ আশরাফুজ্জামান সাহেব, আমিরুজ্জামান সাহেব, শামসুল হুদা চৌধুরী সাহেব, আর এরা। আর অনুষ্ঠান ঘোষকদের মধ্যে ছিলেন ইসলাম সাহেব, যাকে আমরা সবাই ইসলাম ভাই ডাকতাম, ইনায়েত মৌলা সাহেব। এদের কাছ থেকে আমি প্রথমে কাজ শিখি। ইংরেজি নাটক তেমন একটা হতো না তখনকার দিনে। তেমন সময় ফতেহ লোহানী সাহেব ফিরে এলেন বিলেত থেকে। উনি প্রথম প্রস্তাব করলেন যে শেক্সপিয়ারের নাটকের উপর একটা অ্যানিভার্সারি করা যেতে পারে এবং সেই সময় আমরা 4টা নাটক বোধহয় 1956 সালে করেছিলাম একটা প্রোগ্রামে। আমি তার কো প্রডিউসার হিসেবে কাজ করেছিলাম। তারপরে ইউনিভার্সিটি ফোরাম বলে একটা প্রোগ্রাম হতো, আমি সেটার প্রডিউসার হিসেবেও কাজ করতাম। মানে এক কথায় যে যেটা বলে যে ওয়ান ওয়ার্ক থ্রু হিজ এডুকেশন, তো তেমনি আমার ছাত্র জীবনে আমি কাজ করে পড়াশোনা করেছি এবং এই রেডিও আমার একটা মূল জীবিকার। নাটকের ক্ষেত্রে যেমন রনেন কুশারি বাবু আমাকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছেন। ইংরেজি ব্রডকাস্টিং এর ব্যাপারে আমি সাহায্য পেয়েছি আহমেদ রফিক সাহেবের কাছ থেকে, ফতেহ লোহানী সাহেবের কাছ থেকে, নাজির আহমদ সাহেবের কাছ থেকে। এবং কিছুদিন পর যখন আমি একটু সিনিয়র হলাম এবং নতুন আর্টিস্টরা এলো, তখন একই সুবাদে আবার আমি যা কিছু ততদিনে শিখতে পেরেছিলাম সেটা তাঁদের কাছে পাচার করার একটা দায়িত্ব আমার উপর এলো এবং আশা করি সেটা আমি পূরণ করে থাকব। তো আজকে তো অনেক বয়স হয়েছে, অনেক মেঘে মেঘে অনেক বেলাও হয়েছে। অতীতের স্মৃতিচারণ করতে গেলে বেতারের সঙ্গে যে আমার প্রায় অর্ধযুগ কালের সম্পর্ক, সে কথা আমার জীবনের একটা মানে অত্যন্ত অল্প বয়সের ইমপ্রেশনেবল এজের অর্ধযুগ সময়, সেটা কম নয়।
নিজের জীবনের কথা মনে করতে গেলে এই রেডিওর সঙ্গে সম্পর্কটা আমার নিশ্চয়ই বারবার মনে হয় এবং অত্যন্ত প্রীতিপূর্ণ স্মৃতি নিয়েই সেটা আমার মনে হয়। জনাব রশিদুল হাসান। আমার মনে পড়ছে স্বর্গত কাহার সাহেবের কথা। অত্যন্ত অমায়িক ভদ্রলোক ছিলেন এবং তিনি আমাকে প্রথম বেতারের সঙ্গে জড়িত করেন। আমার মনে আছে সেদিনের কথা, বিকেল বেলায় আমরা এসএম হল মাঠে ক্রিকেট খেলছিলাম। সে সময় চায়ের বিরতির সময় যখন আমরা প্যাভিলিয়নে ফিরে এসেছি, দেখি কাহার সাহেব দাঁড়িয়ে, মুখটা কাচুমুচু, আমাকে ডেকে নিয়ে বললেন, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি বললাম, বলুন। বললেন যে আমরা খুব বিপদে পড়েছি, তোমাকে আমাদের খুব দরকার। বললাম যে কি ব্যাপার? বলেন যে আজকে থেকে তোমাকে ইংরেজি খবর পড়তে হবে ঢাকা বেতারে। তো নিঃসন্দেহে খবরটা খুব চমকপ্রদ, কিন্তু কিছুটা বিস্মিত হয়েছিলাম। বললেন কেন এরকম ব্যাপার? বলেন যে এখন যে ভদ্রলোক যিনি পড়ছিলেন খবর, তাকে বিশেষ কাজে বাইরে যেতে হয়েছে এবং আমরা খুব অল্প নোটিশ পেয়েছি, সেই জন্য তোমার কাছে দৌড়ে আসে, তুমি আমাদের নিরাশ করো না। সেদিনই বিকালে সে আমাদের নাজিমউদ্দিন রোডের বেতার ভবনে 6:55 আমার বেতার জগতের সঙ্গে হাতে খড়ি। তখন বাংলা খবর পড়তেন সৈয়দ রেদওয়ানুর রহমান, বড় ভাইয়ের মতো। এরপরে অবশ্য যদিও ইংরেজি খবর দিয়ে আমার শুরু, এরপরে ইংরেজি ঘোষক হিসাবে আমার প্রয়োজনীয়তা পড়ে এবং সেখানে আমি অনেকদিন কাজ করেছি। তারপরে আশরাফুজ্জামান সাহেব আমাকে নিয়ে আসলেন বাংলা নাটকের ক্ষেত্রে। এত ভালো লোকের সঙ্গে পরিচয় হয়েছে বেতারে জগতে এসে যে কাকে রেখে কাকে বলবো আমার জন্য হয়তো কিছুটা কষ্টকর হয়ে পড়ছে। তবে প্রথমে যার কথা মনে আসে তিনি হলেন ইসলাম ভাই। শান্ত, সৌম্য এবং সবসময় একটা বড় ভাইয়ের দৃষ্টি নিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সৌহার্দ্য দিয়ে সাহায্য করে তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। এই যে সৌহার্দ্য, এই যে প্রীতি এবং সহযোগিতা এদের কাছ থেকে পেয়েছি, তা সত্যি অতুলনীয়। কর্মক্ষেত্রে এসে, জীবনের অন্যান্য কর্মক্ষেত্রে এরকম সহযোগিতা কিন্তু সচরাচর দেখা যায় না, যা আমি বেতার জগতে দেখতে পেয়েছি। আমার একটা বিশেষ দিনের কথা এখন মনে আছে এবং আমার মনে হয় আমার জীবনের বেতার জগতের সঙ্গে জড়িত থাকাকালীন সবচেয়ে স্মরণীয় ঘটনা এটাই। কিছুটা কর্মনিষ্ঠার কথা এসে যায়। বেতারের সঙ্গে যারা জড়িত তাদের কথা আমি বলবো যে এখানে কিন্তু মিনিটেরও প্রশ্ন নেই, সেকেন্ডেরও প্রশ্নের ব্যাপার এসে যায়। সময় নিষ্ঠার ব্যাপারটা এতই কঠিন এবং এত কড়া। এবং আমার সেই দিনের কথা মনে আছে, 1959 সালের কথা। তার আগের দিন থেকে সাইক্লোন শুরু হয়ে গেছে চট্টগ্রামের দিকে এবং ঘোষণায় বলা হয়েছে যে ঢাকার দিকে সাইক্লোন এগিয়ে আসছে। সেদিন সকালবেলায় ট্রান্সমিশন ডিউটি আমার ছিল নতুন বেতার ভবনে এবং আমি বোধহয় সকাল 6:15 সময় বাসা থেকে বেরিয়েছি। আমার একটা সাইকেল ছিল, ভাঙা সাইকেল। আমি একটা ছাতা নিয়ে বেরিয়েছি। আমার বাবা আমাকে দাঁড়িয়ে বললেন যে তুমি এই আবহাওয়ার মধ্যে যাচ্ছ, অসুবিধা হবে না তো? আমি বললাম না, আমার ডিউটি রয়েছে, আমাকে যেতেই হবে। আমি বোধহয় 6:30 কি 6:35 অত্যন্ত কষ্ট করে, আমি থাকতাম তখন কলাবাগানে, সেইখান থেকে বেরিয়ে আমাদের এই নতুন বেতার ভবনে আসতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট প্রায় লেগে গেছে। আমি যখন এসে পৌঁছেছি ততক্ষণে সাধারণত অনেকেই এসে যান, কিন্তু আমি এসে দেখলাম যে মাত্র 2জন ইঞ্জিনিয়ার এসে পৌঁছেছেন। 7:10 পর্যন্ত আমরা যখন অপেক্ষা করে দেখলাম যে আর কেউ আসেনি, তখন আমাদের সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত নিতে হলো যে আবহাওয়ার খারাপ হওয়ার দরুন আমার মনে হয় অন্য আর কেউ আসতে পারবেন না। আমাকে সহযোগিতা করার জন্য যারা আসেন, রেকর্ড এগিয়ে দেন বা ওই তেলাওয়াতে কোরআন দিয়ে যখন শুরু হয় সেই আর্টিস্টও আসতে পারেননি, মৌলানা আসতে পারেননি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের রেকর্ড যা আছে তা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে হবে। তো যেরকম সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে কাজ করলাম। আমি রেকর্ডিং, যেটা আমাদের রুম ছিল যেখানে রেকর্ড করা থাকে, লাইব্রেরি, সেখানে গিয়ে
দু তিনটা রেকর্ড বের করে এনে কোরআনের এবং কোরআন তেলাওয়াতের এবং নাত এবং হামদের রেকর্ড বের করে এনে আমি ইঞ্জিনিয়ার ভাইকে দিলাম। আমি বললাম যে আমি অ্যানাউন্সমেন্ট করছি, ঘোষণা দিয়ে শুরু করে দিচ্ছি, আপনি এইগুলো কতক্ষণ চালান, তার ইতিমধ্যে হয়তো আরো কেউ এসে পড়তে পারে। এই নিয়ে প্রায় 15 মিনিট চলে গেল, কিন্তু আর কেউ আসলেন না। তখন আমি আরো সিদ্ধান্ত নিলাম যে আমাদের অন্য কোনো গান দিয়ে মধ্যে সময় ভরাট করার চেষ্টা করলাম, কারণ কোনো আর্টিস্ট আসেনি, কোনো ঘোষকও আসেননি। তারপরে আমাদের হাতে ওয়েদার রিপোর্ট এসে পৌঁছালো। তখন ঘোষণা মানে ওয়েদার আবহাওয়ার খবরে বলা হচ্ছে যে ঢাকার উপর দিয়ে তখন সেই সাইক্লোন বয়ে যাচ্ছে, একেবারে ওই সময়টা ঢাকার উপর সাইক্লোন বয়ে যাচ্ছে। তো সেই আবহাওয়ার খবর আমি ইংরেজিতে, বাংলায় এবং ওই 10 মিনিট পর পর মহাবিপদ সংকেত যা ছিল সে সমস্ত জানিয়ে ঘোষণা করতে শুরু করলাম, আর মাঝে মাঝে গান দিয়ে পাঞ্চ করছিলাম। তো এরপরে ইংরেজি খবর এসে গেল, ইংরেজি, বাংলা এবং উর্দু খবর হতো তখন করাচি থেকে প্রচারিত। সেটা যখন প্রচারিত হওয়া শুরু হলো, এই সময় তখনকার যে প্রেজেন্টেশন অর্গানাইজার ছিলেন ইনি এসে পৌঁছলেন খুব কষ্ট করে, এবং ইনি আসাতে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে উনি আমাকে সাহায্য করলেন কিছু রেকর্ড বের করে দিতে এবং বাজাবার জন্য। তখনকার দিনে 7টা থেকে 9টা হতো প্রথম অধিবেশন, এবং 9টা যখন শেষ হওয়ার কথা তার প্রায় 15 মিনিট আগে আমরা তদানীন্তন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল আজম খানের কাছ থেকে নির্দেশ পেলাম যে ঢাকা বেতার কেন্দ্র বন্ধ হবে না এবং এটা চলতে থাকবে, সারাক্ষণ চলবে, যাতে লোকের মনোবল ভেঙে না পড়ে। এবং থেকে থেকে ঘোষণা এবং যত ভালো গান আছে, উদ্দীপনামূলক গান, দেশের গান, যত ভালো ভালো গান আছে, ভালো ভালো আর্টিস্টের, সেই সমস্ত গান বাজাতে হবে, এবং লোকে যেন রেডিও খুললে বুঝতে পারে যে না, ঢাকা থেকে বেতার যখন চলছে তখন সেখানে প্রাণের সঞ্চার আছে, সবাই ভালো আছে, এই মনোভাব নিয়ে আমাদের চালিয়ে যেতে হবে। সমস্ত কাজ, এই অ্যানাউন্সমেন্ট করা, লগবুক লেখা, রেকর্ড সিলেকশন করা, সমস্ত কিছু, এবং অপারেট করা ইয়েতে, এখনকার অ্যানাউন্সার শুনেছি নাকি অপারেট করে না, তখন আমরা কিন্তু অপারেট করতাম ইয়েটা, প্যানেলটা, সমস্ত কিছু অপারেট করতাম। এবং সমস্ত কিছু করে আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত চললো। 12টার দ্বিতীয় অধিবেশনও আমরা শুরু করে দিলাম, সেখানেও গান দিয়ে চলতে থাকলো প্রায় 2টা পর্যন্ত। তখনও কেউ আসতে পারেননি, কারণ এই যে আমাদের বেতার ভবনের সামনে যে সমস্ত গাছ ছিল, বেশ কয়েকটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, এবং ততক্ষণে আমরা খবর পেয়েছি যে ঢাকার বহু জায়গায় গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং যাতায়াত বন্ধ, গাড়ি ঘোড়া নেই এবং মানুষের অসুবিধা হচ্ছে। খুব কষ্ট করে বেতার ভবনে বোধহয় একটা গাড়ি গিয়ে দুপুর 3টার সময় ইসলাম ভাইকে এবং আরেকজন মহিলা ঘোষিকা ছিলেন মিসেস জাবিন, তাকে আনা হলো বেতার ভবনে। আমার মনে আছে সেদিন সেই সকাল 6:30 থেকে শুরু করে প্রায় 9টা, প্রায় 15 ঘন্টা আমাকে এই বেতার ভবনে কাটাতে হয়েছিল। কিন্তু এই যে স্মৃতি, এই যে সময় নিষ্ঠা, কর্তব্য জ্ঞান, এই কতগুলো ব্যাপারে আমার মনে হয় রেডিও বেতার ভবনে আমার যে হাতেখড়ি হয়েছে সেটা আমি কখনো ভুলবো না। আমার এর সঙ্গে জড়িত থাকাকালীন যে স্মৃতি রয়েছে তা অত্যন্ত মধুর, এবং আমার স্মৃতিতে সবসময় এটা জাগরুক হয়ে থাকবে। আমি যাদের সংস্পর্শে এসেছি তাদের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি। তাদের কাছ থেকে যা জানতে পেরেছি আমার জীবনে পথে চলার জন্য অত্যন্ত সহায়ক হয়েছে, এবং এখনো যখন তাদের সঙ্গে দেখা হয় আমি অত্যন্ত ভালো বোধ করি এবং আনন্দ বোধ করি। বেগম নুরুন নাহার ফাইজুন্নেসা। আজ এই মুহূর্তে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথাই মনে আসছে, আবার হয়তোবা খুব অল্প সময়ের ভিতর বলতে গিয়ে অনেক মূল্যবান কথা, যে কথাগুলি হয়তো আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, যে কাজগুলি হয়তো আমি বেশি সাফল্যমণ্ডিত হয়েছি যে কাজগুলি করে, সেগুলি হয়তো বলতে ভুলে যাব। তবুও আমার ভীষণ ভালো লাগছে এই কথা ভাবতে যে অন্ততপক্ষে বেতারের কর্তৃপক্ষ এই ধরনের পুরনো শিল্পীদের স্মরণ করেছেন, তাদের ডেকেছেন, এবং 40 বছর পূর্তি অনুষ্ঠানে আমাকে তারা স্মরণ করেছেন। আমার যেটুকু মনে হচ্ছে সেটা 1952 সনে প্রথম আমি বেতারে অংশগ্রহণ করি। আমার স্বামী সৈয়দ মকসুদ আলী সাহেব আগে থেকে বেতারের সাথে জড়িত ছিলেন। তিনি ছোট গল্প,
পড়তেন, এছাড়া নাটকও বেশ কিছু লিখতেন। তিনি নিজে উৎসাহী হয়ে আমাকে প্রথম নিয়ে আসেন, কারণ আমাদের পরিবারে এই প্রথম আমি মেয়েদের ভিতরে বেতারে আসলাম এবং বেতার থেকে প্রচার করার সুযোগটা পেলাম। এর আগে আমরা ভাবতেও পারিনি যে বেতারে আসতে পারবো। যেহেতু আমার স্বামী এর সাথে জড়িত ছিলেন এবং বেতারের পরিবেশটা তিনি জানতেন, বেতার কর্তৃপক্ষদের অনেককে চিনতেন, সুতরাং কোনো মনে দ্বিধা না নিয়ে আমি এখানে এসে প্রোগ্রাম করতে পেরেছিলাম। নাটকেই আমি প্রথম অংশ নিই, কারণ নাটক আমার ছোট থেকে খুব ভালো লাগতো। আমি ছোট থেকে স্কুলে থাকতে, কলেজে থাকতে নাটক করেছি। তো বেতারে ভাবলাম যে নাটকেই অংশগ্রহণ করা যাক, এবং কিছুদিন করার পর দেখলাম যে হয়তো ভালোই হতো, সেজন্য বেশ একটা স্বীকারোক্তিও পেয়েছিলাম। এছাড়া সেই সময় বেতারে যেহেতু আমরা কয়েকজনই ছিলাম শিল্পী, আমাদেরকে বিভিন্ন রকম অনুষ্ঠান করবারও সুযোগ দেওয়া হতো। যেমন আমি মহিলা মহফিল পরিচালনা করেছি কিছুদিন। এরপরে ছোটদের যে আসর, সে আসরও পরিচালনা করার সুযোগ আমাকে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে এমন হলো যে আমি নিজেও ছোটদেরকে ভীষণ ভালোবাসতাম, ছোটদের প্রোগ্রামটা করতেও ভালোবাসতাম। স্মৃতিচারণ করতে কিন্তু অনেক কথা মনে আসে, তবে বেশি কিছু আর বলছি না। যেটুকু সুযোগ পেলাম সেজন্য আমি ধন্যবাদ। বেতার প্রচারের সময়সীমার অনেকটুকুই দখল করে আসছে সঙ্গীত। যাদের নিরলস সাধনার ফসল নিত্য বেতার তরঙ্গে ভেসে এসেছে বিগত 4 দশক ধরে, তাদেরই কয়েকজনের সুরলহরী এখন উপস্থাপন করা হচ্ছে। জনাব মুবারক হোসেন খানের সুরবাহার। সঙ্গীত আসলে আমার পারিবারিক ঐতিহ্য। আমার আব্বা ওস্তাদ আয়াত আলী খান একজন সঙ্গীতের দিকপাল, ওস্তাদ আলাউদ্দিন খান আমার চাচা সঙ্গীত সম্রাট। এই পারিবারিক ঐতিহ্যের মধ্যে দিয়ে আমার সঙ্গীত জীবন শুরু হয় সেই শৈশবকাল থেকে। প্রথমে আমি আমার আব্বার কাছ থেকে বেহালাই অনুশীলন শুরু করি, তারপর চন্দ্রসরং বাজাই, চন্দ্রসরংয়ের পর মন্দ্রনাদ। মন্দ্রনাদ যন্ত্রটা দেখতে অনেকটা চেলো যন্ত্রের মতো, এটা আমার আব্বা ওস্তাদ আয়াত আলী খান আবিষ্কার করেন। তাছাড়া তবলা এবং অন্যান্য যন্ত্র আমি বাজাই। সবশেষে আমার আব্বা আমার হাতে তুলে দেন সুরবাহার যন্ত্রটি। দীর্ঘদিন সুরবাহার বাজিয়েছি রেডিও থেকে। 1962 সালের 22শে অক্টোবর আমার শেষ অনুষ্ঠান ছিল সুরবাহারের। সেই 62 সালের পর থেকে 1979 সাল, সেই দীর্ঘ 17 বছর পর আবার আজকে এই যন্ত্রটি হাতে তুলে নিলাম 40 বর্ষপূর্তি অনুষ্ঠানের উপলক্ষে। আমি আজ পরিবেশন করব রাগ ইমন। ইমন রাগ আমার আব্বার অতি প্রিয় রাগ ছিল, তাই তাকে স্মরণ করেই আজ আমি আমার সুরবাহারে ইমন রাগ পরিবেশন করছি।
জনাব হাসান জামালের জল তরঙ্গ। রেডিওতে প্রথম আমার পদার্পণ হয় 54-55-এ জলতরঙ্গ শিল্পী হিসেবে। পরে আমি ঢাকায় আসলাম, তখন আমার খুব বেশি বাটি কিছু ছিল না, তো আর ওই অঞ্চলে তখন বাটি এগুলো পাওয়াও যেত না। ঢাকায় যখন এলাম, তো আমি ঢাকা কলেজে ভর্তি হলাম 53-তে। তো তখন আমি কিছু বাটি জোগাড় করে জলতরঙ্গ বাজনা প্ল্যাটফর্মে তৈরি করে নিলাম, জলতরঙ্গ বাজনা আরম্ভ করলাম। কোনো উস্তাদ ছিল না, নিজে নিজেই ইচ্ছা মতন বাজিয়ে যেতাম। একদিন এরকম বাজাচ্ছি, হঠাৎ বাসায় এলেন আমার অগ্রজ প্রতিম জনাব নজমুল আলম। তিনি এসে বললেন যে, বাহ, এত ভালো বাজাচ্ছ তুমি, খুব সুন্দর হচ্ছে। তো উনি কতগুলো গান শুনলেন, গানের সুর শুনলেন এবং আমাকে খুব উৎসাহ দিলেন যে তুমি ভালো করে বাজাও এবং অডিশন দাও রেডিওতে। তখন তো অডিশন তো চারটিখানি কথা ছিল না। আমি সেই উৎসাহ পেয়ে ভালো করে বাজাতে আরম্ভ করলাম, প্র্যাকটিস করে একদিন সত্যি সত্যি অডিশন দিলাম এবং পাসও করে গেলাম। আমি এখন জলতরঙ্গ বাজনা প্রায় বলতে গেলে ভুলেই গেছি, কিন্তু জীবনের প্রথম বাজনায় যে সাধারণ মানুষের মনকে আমি জয় করেছিলাম এবং তারা যে ছুটে এসে আমাকে কংগ্রাচুলেশন দিয়েছিল, সে কথা আমি কিন্তু জীবনে কোনোদিন ভুলব না। এই রেডিওতে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।